প্রথম যে স্নোফল সেই দিনের ছবি ভোর ৪টার সময় গিয়ে আমরা দেখেছিলাম। তো জার্মানিতে আসার সিদ্ধান্তটা ঠিক ছিল? সঠিক ছিল। আমার পুরো প্ল্যানটা ছিল ঠিক। হ্যালো বন্ধুরা, আমি আরাফাতুল ইসলাম। কেমন আছেন সবাই? জার্মানির ডুসেলডর্ফ শহর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো শামসুল আরিফিনের সঙ্গে। তিনি জার্মানিতে আছেন 2008 সাল থেকে এবং জার্মানিতে লেখাপড়ার পর এখন একটি চাকরি করছেন তথ্য প্রযুক্তি খাতে। তো জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী অনেকে আছেন যারা বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশ থেকে জার্মানিতে লেখাপড়া করতে আসতে আগ্রহী। তাদের জন্য মূলত কয়েকটি সাধারণ বিষয় আজকে আমি শামসুল আরিফিনের কাছ থেকে জানবো। আপনি 2008 সালে জার্মানিতে এসেছেন উচ্চশিক্ষা গ্রহণের জন্য। তো সে সময়কার অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু বলেন। আমি যখন আমার ব্যাচেলর শেষ করলাম বাংলাদেশে, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে। এরপর আসলে আমি বাংলাদেশ, তখন তো টেলিকম সেক্টরে বাংলাদেশে খুব জয়কার। তো আমার ক্যারিয়ার শুরু হয় টেলিকম সেক্টরে। আমি তখন এয়ারটেলে কাজ করা শুরু করি। তো এরপর আমি একটা সময় ফিল করলাম আমাকে আসলে আমার মাস্টার্স করার জন্য দেশের বাইরে কোথাও যেতে হবে। উচ্চশিক্ষা গ্রহণের জন্য জার্মানিকে কেন বেছে নিয়েছিলেন আপনি? হ্যাঁ, আসলে উচ্চশিক্ষা যখন আমি চিন্তা করছিলাম যে আমি মাস্টার্স করতে যাব, তখন আমার কাছে আমি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে ইনফরমেশন নিচ্ছিলাম, তার মধ্যে ইউরোপের কয়েকটা ইউনিভার্সিটি ছিল, নর্থ আমেরিকাও ছিল। তো আসলে সবশেষে আমি যখন আমার অ্যাডমিশনগুলো হাতে আসলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন লেটার হাতে আসলো, তখন আমি অ্যাসেস করলাম যে কোন বিশ্ববিদ্যালয়ে গেলে আমার জন্য আমার এই মাস্টার্স শেষ করার পরে চাকরি বা ইন্ডাস্ট্রিতে কানেক্ট হওয়ার জন্য খুব সহজ হবে। কারণ আমি তখন ইন্ডাস্ট্রিতে ছিলাম, তো আমি চাচ্ছিলাম যেন আমার ওই কানেকশনটা খুব কুইক হয় এবং আমি এখানে যেটা শিখলাম ওইখানে কিছু আমি জিনিসটা কন্টিনিউ করতে পারি। তো এই পর্যায়ে স্টুটগার্ট ইউনিভার্সিটিতে আমি দেখলাম, জার্মানিতে আমি স্টুটগার্টেই মেইনলি অ্যাপ্লাই করেছিলাম। এখানে আসলে একটা কথা বলতে হবে যে আমার ফ্যামিলি, আমার কাজিন, উনি উলম ইউনিভার্সিটিতে পড়তেন। তো ওই রেফারেন্স উনি আমাকে স্টুটগার্ট সাজেস্ট করেছিলেন যখন আমি এটা ইনফরমেশন নিচ্ছিলাম। তো স্টুটগার্টের যে মাস্টার্স প্রোগ্রামটা ছিল সেটা আসলে ওরা একটা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশন ছিল, মাস্টার্স ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ হিসেবে। তো ওই প্রোগ্রামটা আমার কাছে ভালো লেগেছিল যে আমি তাহলে ওইখানে খুব সহজেই ইন্ডাস্ট্রিতে অ্যাক্সেস করতে পারবো এবং পড়াশোনা শেষ করে আমি হয়তো ওদের কাছে চাকরিও করতে পারবো। সো এই জন্য আসলে আমার জার্মানি প্রেফারেন্স ছিল। আরেকটা বিষয় তো, যেটা আমি যদি ইউরোপে চিন্তা করি, ইউরোপে অবশ্যই জার্মানি একটা খুব স্ট্রং ইকোনমি, অ্যাট দ্য সেম টাইম ওদের হিস্ট্রিও খুব স্ট্রং। হ্যাঁ, আমি জানি অনেকেই একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা নেগেটিভ হিস্ট্রি বলে, বাট এর বাইরেও পজিটিভ অনেক কিছু আছে যেটা আসলে সবাই জানা নেই, বাট জানলে তবে তারা এখানে অবশ্যই আগ্রহী হবে। জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে বাংলাদেশ থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা আসলে ঠিক কিভাবে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, আসলে জার্মান বিশ্ববিদ্যালয়গুলো করতে হলে আমি বলবো যে এখন গত ৫ বছর বা এই সময়টাতে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম, যারা জার্মান গভর্নমেন্টের সঙ্গে কাজ করে, বিভিন্ন অর্গানাইজেশন, তারা প্ল্যাটফর্মগুলোকে তৈরি করেছে। তার মধ্যে কয়েকটি নাম বলা যায়, যেমন একটি হলো দ্যাড, যারা জার্মান স্কলারশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে। আর আরেকটি আছে ওটা হলো উনি অ্যাসিস্ট বলে, যারা জার্মানির বিভিন্ন ইনস্টিটিউটকে, সেটা বিশ্ববিদ্যালয় হোক, হকশুলে হোক বা এই টাইপের যারা প্রতিষ্ঠান, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যে কেউ ওইখানে গিয়ে ওদের তার পছন্দের যে বিষয়, সে বিষয় সেখানে খুঁজতে পারে। খুঁজে ওই কোন বিশ্ববিদ্যালয় কতদিনের জন্য মাস্টার্স প্রোগ্রাম বা ব্যাচেলর প্রোগ্রাম দিচ্ছে, সেই অনুযায়ী সে অ্যাপ্লাই করতে পারে। ওরা খুব সুন্দরভাবে একটা 6 ধাপের প্রসেস ওইখানে বর্ণনা করেছে উনি অ্যাসিস্টের। তো আমি বলবো সবাইকে ওইটাকে একটা স্টার্টিং পয়েন্ট বা শুরুর একটা বিষয় হিসেবে বিবেচনা করতে, যখন আমি ইনফরমেশন জোগাড় করব। এরপর এর বাইরেও আমাদের সোশ্যাল মিডিয়া বলি, যদি ফেসবুকে গত কয়েক বছরে বাংলাদেশের এখানকার যারা বাংলাদেশের স্টুডেন্ট আছে, ওরা নিজেরা সময় দিয়ে বেশ একাধিক বিভিন্ন পোর্টাল, ফেসবুক বেস পোর্টালকে তৈরি করেছে, যেখানে অনেক ইনফরমেশন আছে। বিশেষ করে এখানে কীভাবে অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই পরবর্তী সময় কীভাবে সব কিছু ভিসা প্রসেসের ব্যাপারে, ভিসার জন্য কী কী প্রিপারেশন নিতে হয় সেই ব্যাপারে আছে। বা ইভেন এখানে আসার পরেও যদি নতুন কেউ বাসা কীভাবে খুঁজতে হবে, ওই ইনফরমেশনগুলো আসলে ওই ফেসবুক বেস পোস্টগুলোতে আছে। সো আমি বলবো সেক্ষেত্রে প্রথম কাজ হবে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হলে আমাকে ইনফরমেশন কালেক্ট করা বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে। এবং সেটা নিজেই করতে হবে, মানে দালাল বা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে কি সেটা করা সম্ভব? না, আসলে এখানে খুব ভালো একটা প্রশ্ন। আমি আমার অভিজ্ঞতায় বলবো, এবং আমার পরিচিত অনেকেই যারা জার্মানিতে আসছেন, এখন অনেক দিন ধরে সেটেলও হয়ে গেছেন, দালাল
দালালের মাধ্যমে বা বিভিন্ন এজেন্টের মাধ্যমে কেউ চিন্তা করে যে আমি জার্মানিতে অ্যাপ্লাই করব, এই পুরো ব্যাপারটাই আসলে একদম একটা ভুল সিদ্ধান্ত। কারণ এখানে আমি বলবো যে বাইরে যদি কেউ আসতে চায় পড়াশোনা করতে, তাকে প্রথমে নিজেকে তৈরি করতে হবে। তৈরি করার জন্য তাকে হয়তো 1 বছর বা এর কাছাকাছি একটা সময় হাতে নিতে হবে। প্রথম কাজটা হবে ইনফরমেশন জোগাড় করা, নিজে করা। না আমি এখন কোথাও গিয়ে কনসালটেন্ট ফার্মে গেলাম, ওরা আমাকে বেশ কিছু প্রুশিয়ার দিয়ে দিল, ওদের কিছু প্রিন্টেড ডকুমেন্ট দিয়ে দিল, বা ওরা আমাকে মূলত ওরা প্রিন্টেড ডকুমেন্টই দেয় কারণ ওদের একটা ভয় থাকে যদি কেউ অনলাইনে গিয়ে বেশি ইনফরমেশন জেনে যায়। সো ওইটা করা যাবে না, কোনো দালালের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো এজেন্সির কাছে যাওয়া দরকার নেই। শুধু নিজেই আমাদেরকে এখন সব জায়গায় বাংলাদেশ ইন্টারনেট খুবই সহজ, ইন্টারনেটে সার্চ করতে হবে। এই যে সাইটগুলোর কথা বললাম, ড্যাড, উনিঅ্যাসিস্ট, এই টাইপের যারা, ওখান থেকে ইউনিভার্সিটির নামগুলো জোগাড় করে আমার পছন্দের ইউনিভার্সিটিগুলোতে আমার ওদের ওয়েবসাইটে আমাকে বিস্তারিত দেখতে হবে। বন্ধুরা, যেসব ওয়েবসাইটের কথা আরিফিন বলছেন সেসব ওয়েবসাইটের লিঙ্ক পাবেন এই ভিডিও ঠিক নিচে ডিসক্রিপশনে, ফলে সেখানে ক্লিক করে সরাসরি যেতে পারবেন সেই লিঙ্কে। পাশাপাশি আমাদের ভিডিও, এরকম ভিডিও আরও দেখতে চাইলে, আমি যেসব ভিডিও করছি বিভিন্ন শহরে, সেগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি নেই, এটা অনেকেই মনে করেন বা অনেকে জানেন, এটা আসলে কতটা ঠিক? আসলে জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক বছর আগে পর্যন্ত টিউশন ফি ছিল না, কিন্তু ওরা গত 2 বছর আগে থেকে একটা টিউশন ফি একটা একটা স্টেটে, বিশেষ করে বাডেন বুটেনবার্গের স্টেটে ওরা চালু করেছে। সেক্ষেত্রে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে আছে তাদেরকে প্রত্যেক সেমিস্টারে 1000 ইউরো বা তার চেয়ে একটু বেশি টিউশন ফি দিতে হচ্ছে। এবং যেটা শোনা যাচ্ছে যে জার্মান গভর্নমেন্ট এই পলিসিটা অন্যান্য স্টেটগুলোতেও চালু করতে যাচ্ছে। তার মানে আসলে এখানে টিউশন ফি সবাইকে দিতে হবে, আস্তে আস্তে জিনিসটা চালু হচ্ছে। তবে আমরা যদি আসলে একটু বড়ভাবে দেখি যে এই টিউশন ফির যে অ্যামাউন্টটা আমি বললাম যে 1000 ইউরো বা 1500 ইউরো যদি হয়ে থাকে প্রত্যেক সেমিস্টারে, এটা আসলে আমেরিকা বা ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়ার সঙ্গে কম্পেয়ার করলে, তুলনা করলে অনেক কম, অনেক কম। কারণ এখানে যে পড়াশোনার মান, এটা কোনো অংশেই ওইসব বিশ্ববিদ্যালয় থেকে কম না। আর জার্মানিতে উচ্চশিক্ষা নিতে চাইলে জার্মান ভাষা শেখাটা কতটা গুরুত্বপূর্ণ? জার্মান ভাষা শেখা জার্মানিতে পড়াশোনা করতে হলে, পড়াশোনা পরবর্তী সময় থাকতে হলে খুবই গুরুত্বপূর্ণ। এইটা আমি বলবো যে বাংলাদেশ থেকে আসার আগেই আমি যদি নিজেকে একটু প্রিপেয়ার করতে পারি, যে বললাম 1 বছর সময়টা, ওই সময়টায় যদি আমি এখন গোথেন ইনস্টিটিউট আসলে বেশ কিছু জায়গায় জার্মান ভাষা অফার করছে। হ্যাঁ, এক্ষেত্রে কিছু কিছু জায়গায় এটা একটু আমি বলবো যে একটু এক্সপেন্সিভ, বা হয়তো বা সবার জন্য ওই টাকাটা জোগাড় করা হয়তো সম্ভব নাও হতে পারে। তারপরেও যদি সম্ভব হয় কোনোভাবে একটা কোর্স ওইখানে গোথেন ইনস্টিটিউটে বা এরকম যারা বিভিন্ন প্রতিষ্ঠান যারা জার্মান ভাষা শেখাচ্ছে অংশগ্রহণ করা, ওইখানে অংশগ্রহণ করে জার্মান যে ভাষার লেভেল, ওটাকে A1, কমপক্ষে A1টা শেষ করে আসা, তাহলে আমার যে বেসিক জার্মান, এখানে প্রতিদিনের যে জার্মান, সেটা আমি জানতে পারবো। পাশাপাশি আমি এখানে আসার পরে আমি যখন স্টুডেন্ট হিসেবে এখানে বিভিন্ন স্টুডেন্ট জবগুলোর জন্য খোঁজার চেষ্টা করবো, সেক্ষেত্রে একটা বড় সহায়ক হবে যদি আমি জার্মান ভাষা জানি। কিন্তু স্কলারশিপের সুযোগ কতটা আছে জার্মানিতে পড়াশোনা করার ক্ষেত্রে? হ্যাঁ, স্কলারশিপের সুযোগ আছে। জার্মান স্কলারশিপ আসলে 2 টাইপের হতে পারে। একটা হতে পারে যে যারা স্কলারশিপ প্রোভাইড করে থাকে ড্যাড, জার্মান ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ সার্ভিস, সো ওরা ওদের মতো, বা এরাসমাস মুন্ডাস যে একটা প্রোগ্রাম আছে, তারাও স্কলারশিপ দিয়ে থাকে ইউরোপের বিভিন্ন দেশে পড়ার জন্য, শুধু জার্মানি নয়, অন্যান্য দেশও আছে। তো ওই স্কোপগুলো, যে স্কলারশিপের জন্য এখানে ড্যাডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে ওদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রোগ্রামের জন্য তারা সুযোগ দিয়ে থাকে। একটা বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে থাকে না। তো সবাইকে খেয়াল রাখতে হবে যে যেই প্রোগ্রামে সে আসতে চাচ্ছে সেই প্রোগ্রাম কোন বিশ্ববিদ্যালয়ে ড্যাড অফার করছে, সেই অনুযায়ী তাকে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা ব্যাপার হলো স্কলারশিপ, এটা হলো আসলে সরাসরি না, বাট একটা স্কলারশিপের মতোই একটা সুযোগ। সেটা হলো জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওদের বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট আছে, বা বিশ্ববিদ্যালয়ের নিজেদেরই যে বিভিন্ন প্রজেক্টের মতো ওরা ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে ওরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা আরএ হিসাবে নিয়ে থাকে, খণ্ডকালীন চাকরির সুবিধা দিয়ে থাকে। সেই ওইখান থেকে ওরা যেই পরিমাণ টাকাটা দিচ্ছে প্রত্যেক শিক্ষার্থীকে প্রত্যেক মাসে, সেটা তার যে মাসিক খরচ, সেটার জন্য আসলে যথেষ্ট, সেটাতে খুব সুন্দরভাবে সে চলতে পারে। তো এই দুইটা ভাবে ওরা মানে জার্মানি স্কলারশিপ সুযোগ। এর বাইরেও আরও বেশি বেশি স্কলারশিপ, যেমন যারা পোস্ট ডক বা ডক্টরেটের জন্য আসছে, তাদের জন্য আসলে বিভিন্ন ধরনের স্কলারশিপ সুযোগ রয়েছে। এখন তো অনেক বিশ্ববিদ্যালয়ে জার্মানিতে ইংরেজি ভাষাতেও লেখাপড়ার সুযোগ আছে, তো সেই সুযোগটা বাংলাদেশিরা কেমন নিচ্ছে? হ্যাঁ, এখন বেশ কয়েক বছর ধরেই জার্মানিতে বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামগুলা
অনেক ইংলিশে মাস্টার্স প্রোগ্রাম চালু হয়েছে। এটা আসলে প্রথম দিকে হয়তো হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয় ছিল। এখন সেটা অনেক বড় আকারে সব জার্মানির বিভিন্ন শহরেই ওরা ইংলিশে মাস্টার্স প্রোগ্রাম ইউনিভার্সিটিগুলো ওরা শুরু করছে। তো এটা আসলে আস্তে আস্তে প্রথম দিকে যেটা ছিল যে বাংলাদেশিরা সবাই জানতো না, ইনফরমেশনটা এত অ্যাভেলেবল ছিল না। তো এখন আস্তে আস্তে অনেকেই আসছে জার্মানিতে ওই ধরনের ইন্টারন্যাশনাল ইংলিশ প্রোগ্রামগুলোতে, যেখানে পুরো সম্পূর্ণ ইংলিশে ওরা পড়াশোনাটা হচ্ছে। এবং এটার সুযোগ অনেকেই, আমি বলবো যে এখন বাংলাদেশে অনেক ইনফর্ম। সবাই স্টুডেন্ট যারা আসতে চাচ্ছে সবাই শুধু যে আমেরিকা বা নর্থ আমেরিকা বা ইংল্যান্ডের দিকে যাচ্ছে না, তারা আসলে জার্মানির দিকে চিন্তা করছে, ওই ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিগুলোকে তাদের বিবেচনায় রাখছে। ব্যাচেলর বা মাস্টার্স পর্যায়ে একজন শিক্ষার্থী জার্মানিতে আসলে তার প্রতি মাসে কিরকম টাকা খরচ হতে পারে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে আমাকে এটা খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা ব্যাচেলরে আসছে। কারণ ব্যাচেলরে অনেক ক্ষেত্রেই যেটা হয় যে স্কলারশিপ বা অন্য পাশাপাশি স্টুডেন্ট জব অতটা সুযোগ সহজ হয় না। কিন্তু মাস্টার্সে যেটা একটু ডিফারেন্ট। সো ব্যাচেলরে আসতে হলে আমাকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে যে আমি যদি এখানে আসার পরে কোনো স্টুডেন্ট জব না পাই, সেক্ষেত্রে আমার আরেকটা ব্যাকআপ প্ল্যানটা কি। ব্যাকআপ প্ল্যান হতে পারে যে সে ফ্যামিলি থেকে একটা সাপোর্ট পাচ্ছে, হতে পারে সে একটা অন্য কোনো মিডিয়ামে অ্যারেঞ্জ করা। তো এখানে অ্যাভারেজ প্রত্যেক মাসে স্টুডেন্ট যদি চলতে, এটা বিভিন্ন সিটি থেকে এটা ডিপেন্ড করে যে ওই সিটি লিভিং এক্সপেন্স কেমন। তো অ্যাভারেজ আমি বলবো যে 450 থেকে 600 ইউরো পর্যন্ত একটা খরচ রাখা উচিত, যেটাতে তার থাকার আবাসন ব্যবস্থা, খাবার প্লাস অন্যান্য যে হেলথ ইন্স্যুরেন্স সবকিছু এখানে হয়ে যাবে। জার্মানিতে লেখাপড়া শেষ করার পর চাকুরির সুযোগ কতটা আছে? জার্মানিতে পড়াশোনা শেষ করার পরে ওরা এখন জার্মান গভর্নমেন্ট প্রত্যেক শিক্ষার্থীকেই প্রায় 18 মাস সময় দিচ্ছে। দুইটা স্টেপে দেয় ওরা, 18 মাস সর্বমোট। এই সময় সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এটা আসলে অনেক সময়, 18 মাস অনেক বড় সময়। এবং এই সময়টা স্টুডেন্ট অবস্থায় যে ধরনের কাজ সে করতো, তার মান্থলি এক্সপেন্সটা নেওয়ার জন্য সেই ধরনের কাজ তখনও করতে পারবে। তার ওয়ার্ক পারমিট বা কাজের যে অনুমতি, সেটা একই অনুমতিই থাকবে ওই 18 মাস সময়তে। পাশাপাশি 18 মাসে বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো এটা আমি বলবো একটা ভালো সুযোগ, যেটা আসলে যেমন গভর্নমেন্ট কয়েক বছর আগে 6 মান্থস থেকে 18 মান্থস করেছে। আপনি লেখাপড়া শেষ করার পরে চাকুরি অঙ্গনে কিভাবে ঢুকলেন? আসলে স্টুটগার্ট প্রোগ্রামে ওই যে আমার যখন প্রথমে আমি শুরু করি, তখন আমার যে একটা গোল ছিল, যে লক্ষ্য ছিল, আমি ইন্ডাস্ট্রিতে তাড়াতাড়ি কানেক্ট হব। সো আমি যখন ওই আমার মাস্টার্স প্রোগ্রামে একটা 6 মান্থসের ইন্টার্নশিপ ছিল, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ। তো ওই প্রোগ্রামে আমি হিউলেট প্যাকার্ডে ইন্টার্নশিপ করার সুযোগ পাই। তো আমি ওইখানে আমার ইন্টার্নশিপ শেষ করার পরে আমার আরেকটা সেমিস্টার ছিল, যখন আমাকে মাস্টার থিসিস করতে হতো। তো ওই সময়টাও আমি ওদের সঙ্গেই ওদের কিছু লেটেস্ট টেকনোলজি, যেমন আমি ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করতাম, এখনও সেটাই করি। তো ওই ক্লাউড কম্পিউটিংয়ের ওদের যে প্রজেক্ট ছিল, সেটা আমার থিসিসের প্রজেক্ট ছিল। তো ওইভাবে আমি কানেক্টেড ছিলাম। তো আমি আমার পড়াশোনা শেষ করার পরে আমি তখন হিউলেট প্যাকার্ডে পূর্ণাঙ্গ চাকরির জন্য সুযোগ পাই, এবং আমি ওখানেই সরাসরি শুরু করি। তো এখন কোথায় চাকরি করছেন? হ্যাঁ, আমি হিউলেট প্যাকার্ডে আসলে বেশ অনেক বছর, ওখানে আমি 6 বছর চাকরি করেছি। করার পর আমি এখন চাকরি করছি প্রাইস ওয়াটারহাউস কুপার্স বলে একটা কোম্পানিতে, যারা মাল্টিন্যাশনাল প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করে থাকে। ওরা আসলে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে 4টা বড় অডিটর, যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে অডিট করে থাকে, যে 4টা অর্গানাইজেশনের একটা। এরা প্রায় 158টা দেশে কাজ অপারেট করে থাকে। প্রাইস ওয়াটারহাউস কুপার্স, সংক্ষেপে পিডাব্লিউসি বলে নামে। আমি এখানে ডুসেলডর্ফে ওদের যে অফিস, সেই অফিসেই ওদের টেকনোলজি ডিভিশনের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। বন্ধুরা, জার্মানিতে উচ্চশিক্ষার বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সেটি লিখতে পারেন এই ভিডিও ঠিক নিচে। আমি চেষ্টা করব আরিফিনের সহায়তায় সেই প্রশ্নের উত্তর দেওয়ার। পাশাপাশি আরও অনেক ভিডিও আমার করার পরিকল্পনা রয়েছে, জার্মানিতে উচ্চশিক্ষা, জার্মানিতে জীবনযাপন সহ ইউরোপে সামগ্রিকভাবে বাঙালিরা কেমন আছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। সেসব ভিডিও নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।